সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে, সেই যুদ্ধ প্রথম সপ্তাহ শেষ হয়ে দ্বিতীয় সপ্তাহে গড়াচ্ছে। তবে যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই পর্যায়ে এসে প্রশ্ন উঠছে যে ইরানের কৌশল কি, ইরান কি চাচ্ছে, আর মার্কিন যুক্তরাষ্ট্রই বা কি চাচ্ছে। তো ইরান কি চাচ্ছে এটি নিয়ে আজকে গতকালকে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম বলছে যে তাহলে নিজেকে বিজয়ী ঘোষণা করে বেরিয়ে আসার পথ খুঁজতে পারে ট্রাম্প। অর্থাৎ বলছে যে ট্রাম্প এখন যুদ্ধের যে অবস্থা, ট্রাম্প বলতে পারে যে আমরা যুদ্ধে জিতে গেছি, একথা বলে সে যুদ্ধটা বন্ধ করে দিতে পারে। খবরটির বিস্তারিত বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক শক্তিতে জেতার চেয়ে যুদ্ধকে দীর্ঘস্থায়ী করার কৌশলে বাজি ধরছে ইরান। অর্থাৎ যুদ্ধটা শেষ না করে এই যুদ্ধকে কতটা টেনে নেওয়া যায় এবং যুদ্ধটা দীর্ঘস্থায়ী করা যায়, সেই কৌশলে হাঁটছে ইরান। তেহরানের লক্ষ্য স্পষ্ট, সরাসরি সংঘাত নয়, বরং টিকে থাকার এক নির্মম যুদ্ধে প্রতিপক্ষকে ক্লান্ত করে তোলা। বক্সার মোহাম্মদ আলীর নাম শুনেছেন আপনারা। তো আমরা যখন ছোট ছিলাম তখন তার বেশ নাম ডাক ছিল, এবং মুষ্টিযুদ্ধে তিনি বিশ্বের নাম করা একজন মুষ্টিযোদ্ধা ছিলেন। তার ব্যাপারে আমরা শুনতাম যে আমরা সাধারণত যেটি দেখি সেটি হলো যে বক্সিং বা মুষ্টিযুদ্ধে যে বেশি মারতে পারে সেই জয়ী হয়। কিন্তু মোহাম্মদ আলীর কৌশল নাকি এটা ছিল না। তার কৌশল ছিল যে সে কত বেশি মার খেতে পারবে, অর্থাৎ সে মার খাওয়ার যে তার যে ক্ষমতা, সে এটি বাড়ানোর প্রতি সবসময় জোর দিত। সে বেশি মার খেয়ে কি লাভ হতো, অর্থাৎ সে বেশি মার খাওয়ার যে কৌশল, এটা যখন সে আয়ত্ত করতো কিংবা সে খেতে পারত, এর মধ্য দিয়ে মারতে মারতে এক সময় প্রতিপক্ষ দুর্বল হয়ে যেত। আর প্রতিপক্ষ যখন দুর্বল হয়ে যেত, ঠিক তখনই কিন্তু সে আঘাত করত। তো কথাটি এজন্যই বলছি যে এই যে যুদ্ধে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ব্যয়, এবং উপসাগরীয় অঞ্চলে তাদের যে মিত্র দেশগুলো রয়েছে, এই মিত্র দেশগুলোর যে অর্থনৈতিক তাদের যে আয়ের উৎস, সেটি অবশ্যই তেল। আর এই তেলটি মধ্যপ্রাচ্য থেকে বাহিরের বিশ্বে যে এটি সরবরাহ করা হয়, এটি করা হয় মূলত হরমুজ প্রণালী দিয়ে। সেই হরমুজ প্রণালী ইরান দাবি করছে যে তাদের দখলে রয়েছে, এবং তারা সেখানে তেলের যে জাহাজগুলো রয়েছে সেগুলো চলাচলে এক ধরনের বিঘ্নয় সৃষ্টি করছে। এই বিঘ্নয় সৃষ্টির মাধ্যমে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো অর্থনীতিতে যখন এর প্রভাব পড়বে, তখন তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ করবে, এবং সেই চাপ প্রয়োগে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে সরে যেতে বাধ্য হবে। কৌশলটা অনেকটা এরকম। তো এখানে বলছে যে ইরানের এই কৌশলের মূলে রয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ভীতি ছড়ানো এবং জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথগুলো বন্ধ করে দেওয়া। যেটা আমি বলছিলাম, বিশ্ববাজারে জ্বালানি সংকটের মাধ্যমে ওয়াশিংটনকে পিছু হটতে বাধ্য করাই এখন তেহরানের প্রধান চাল। মার্কিন ও ইসরায়েলি হামলার বড় ধাক্কা এবং বেশ কয়েকজন শীর্ষ নেতার মৃত্যুর পরও ময়দানে শক্ত অবস্থান ধরে রেখেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। ইসলামী প্রজাতন্ত্রটির এই প্রধান প্রতিরক্ষা বাহিনী বর্তমানে যুদ্ধের গতি প্রকৃতি পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। পূর্ব পরিকল্পিত সব পদক্ষেপ বাস্তবায়ন করার পাশাপাশি হামলার লক্ষ্যবস্তু এবং যুদ্ধের সামগ্রিক কৌশল এখন তাদের নির্দেশেই নির্ধারিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক হামলাতেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর তার ছেলে মুস্তফা খামেনিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে আসীন করার ক্ষেত্রেও IRGC চূড়ান্ত ভূমিকা পালন করেছে।
লন্ডন স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক পাওয়াজ গ্যারগেজ বলেন, ইরানের জন্য এটি অস্তিত্ব রক্ষার লড়াই। তারা একে সর্বাত্মক যুদ্ধ হিসেবেই দেখছে। তাদের ধারণা এখন তাদের টিকে থাকার সংকটের মুখে, আর তাই তারা সব কিছু ধ্বংস করে দিতেও পিছপা হবে না। মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো ও ইরানের রাজনীতি বিশেষজ্ঞ অ্যালেক্স বাতানকা বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। তিনি বলেন, তারা আহত হওয়ার কারণে এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। পুরো দমে যুদ্ধ চালিয়ে যাওয়ার এই মানসিকতা থেকেই উপসাগরীয় অঞ্চলে ইরান তাদের হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। কাতার থেকে সৌদি আরব সব দেশেরই জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে তেহরান। তাদের এই কৌশল পদক্ষেপের মূল উদ্দেশ্য হল বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটানো, যেটা আমি প্রথমে বলছিলাম। এর মাধ্যমে তারা প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উপর বড় ধরনের অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে চায়, যাতে শেষ পর্যন্ত ওয়াশিংটনের রাজনৈতিক ধৈর্য ও সাহসের পরীক্ষা নেওয়া যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার, অর্থাৎ এটা একদিন আগে প্রকাশিত হয়েছে, রিপাবলিকান আইন প্রণেতাদের বলেন, ইরান পুরোপুরি ও চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। তবে তিনি ভবিষ্যৎবাণী করেন, যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। ট্রাম্প আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান শেষ হলে তেহরানের কাছে এমন কোনো অস্ত্র অবশিষ্ট থাকবে না যা দিয়ে তারা যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা মার্কিন মিত্রদের উপর আঘাত হানতে পারে। অন্তত দীর্ঘ সময়ের জন্য তারা এই সক্ষমতা হারাবে। ইরানের অভ্যন্তরীণ সূত্র বলছে, যুদ্ধ শুরুর অনেক আগেই তারা এমন পরিস্থিতির আভাস পেয়েছিল। ইরানের নীতি নির্ধারকদের ধারণা ছিল ওয়াশিংটন ও ইসরায়েলের সঙ্গে এই সংঘাত এড়ানো অসম্ভব, আর তাই আইআরজিসির বিশাল সামরিক নেটওয়ার্ক এবং প্রক্সি বাহিনীগুলোর সমন্বয়ে তারা আগে থেকেই একটি বহুমুখী রণকৌশল তৈরি করে রেখেছিল। সূত্রগুলো বলছে, এখন হারাবার মতো আর তেমন কিছু নেই ইরানের কাছে, তাই তারা সেই পরিকল্পনা বাস্তবায়নেই নেমেছে। এই সংঘাতকে তারা এখন এক দীর্ঘমেয়াদী ক্ষয়িষ্ণু যুদ্ধে রূপ দিচ্ছে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ইতিমধ্যেই পরিবর্তনের হাওয়া দৃশ্যমান। সংশ্লিষ্ট মহলের মতে, মুস্তফা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়ার বিষয়টি প্রমাণ করে রাষ্ট্র ক্ষমতায় এখন আইআরজিসি মূল নিয়ন্ত্রক। ধর্মীয় নেতৃত্বের কর্তৃত্ব এখন সম্পূর্ণভাবে আইআরজিসির উপর নির্ভরশীল। অন্যদিকে যুদ্ধে অর্থনীতি সচল রাখতে বন্দরে পণ্য খালাসের জটিলতা কমিয়ে আনা হয়েছে। তেহরানের একটি সূত্র জানায়, মুহুর্মুহু বোমাবর্ষণের মধ্যেও জনজীবন থমকে যায়নি। দোকানপাট ও ব্যাংক খোলা রয়েছে। এমনকি অবকাঠামোতে হামলার পর সাধারণ মানুষের মধ্যে এক ধরনের জাতীয় সংহতি দেখা যাচ্ছে। ওই সূত্র বলে, মানুষ ইরানকে ভেঙে টুকরো হয়ে যেতে দেখতে প্রস্তুত নয়। আপাতত জনমানুষের এই আবেগ ইরান সরকারকে কিছুটা সময় বাড়িয়ে দিচ্ছে। কার্নেগি মিডল ইস্ট সেন্টারের মোহাম্মদ হাজ আলীর মতে, এই যুদ্ধের সবচেয়ে বড় অনিশ্চয়তা হলো ইরানের ক্ষেপণাস্ত্রের ভান্ডার আর কতদিন টিকে থাকবে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের মজুদের বড় অংশই ধ্বংস হয়ে গেছে। তবে আঞ্চলিক সূত্রগুলো বলছে, তেহরানের কাছে এখনও অর্ধেকের বেশি মজুদ থাকতে পারে। এই হিসাব সঠিক হলে ইরান আরও কয়েক সপ্তাহ হামলা চালিয়ে যেতে পারবে, যা ওয়াশিংটনের জন্য বড় মাথা ব্যথার কারণ হবে। তাহলে কে আগে হার মানবে, ইরান না ডোনাল্ড ট্রাম্প? অধ্যাপক ফাওয়াজ গেরগেজ বলেন, বড় প্রশ্ন হলো কে আগে হার মানবেন, ডোনাল্ড ট্রাম্প নাকি ইরানের নেতারা? তেলের মূল্য বৃদ্ধি এবং পশ্চিমা অর্থনীতিতে মন্দার ক্ষত ছড়িয়ে দিয়ে তেহরান যুক্তরাষ্ট্রকে পিছু হটাতে চায়। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই অর্থনৈতিক বিপর্যয় ওয়াশিংটনের রাজনৈতিক অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে। চাপের মুখে ট্রাম্প হয়তো ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা এবং সামরিক সক্ষমতা ধ্বংসের সাফল্যকে পুঁজি করে নিজেকে বিজয়ী ঘোষণা করে বেরিয়ে আসার পথ খুঁজবেন। শেষ পর্যন্ত এই যুদ্ধ থেকে এক আহত ইরানের উত্থান ঘটতে পারে, যা বর্তমান শাসন ব্যবস্থার চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে। তো প্রতিবেদনটি পর্যন্তই ছিল। যেটি বলতে হয় সেটি হলো যে সেটি এখন দেখার বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কী করে, এবং ইরান যে কৌশল নিয়েছে যে তারা ক্রমাগত হামলা চালিয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বন্ধু দেশগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোতে, এবং এই হামলার মধ্য দিয়ে একসময় তারা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করবে। এবং যেটি বলছিলাম এর আগে, হরমুজ প্রণালী সহ এই অঞ্চলের যে তেল শিল্প, সেই তেল সম্পদের উপর হামলা চালিয়ে তাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এবং দীর্ঘমেয়াদী এই যুদ্ধ টেনে নিয়ে যাওয়া।
তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম।